কিভাবে নেওয়া যায়, বিশেষ করে তাদের স্বপ্ন অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি সহ আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার। তো এই ক্ষেত্রে আমরা তাদের জন্য মানে কি প্রস্তুতি তারা নিতে পারেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি শিশির মনির ভাইকে। আমি তো আর পড়ি না এগুলাতে, কিন্তু আমি এগুলো দেখেছি। আমি আমেরিকায় ছিলাম এক সময় 16 মাস। আমার মনের ভিতরে সব সময় শুধু হইতো যে মানুষ যায় কই পড়তে, এটি দেখে আসে। আমি তো ছাত্র না, কিন্তু বিল্ডিং দেখবো। তো গেছি অক্সফোর্ডে, গেছি কেমব্রিজে, গেছি কর্নেলে, গেছি উইনস্টনে। সারা আমেরিকাতে 10টা আইভি লিগ ইউনিভার্সিটিতে প্রতিটার মধ্যে আমি 12 দিন করে থাকছি। ঘুরতে ঘুরতে 1 মাস 1.5 মাস 3 মাস হয়ে যাওয়ার পরে আর এনার্জিতে কোলায় না। তারপরে গিয়ে একজনের মেসে থাকছি, মেস থেকে তারে নিয়ে আরেকটাতে গেছি, ওটা থেকে ডরমেটরিতে থাকছি, ওখান থেকে চেঞ্জ করে আরেক জায়গায় গেছি, শুধুমাত্র এটা বোঝার জন্য যে এই বিশ্ববিদ্যালয়গুলোর লোকেরা পৃথিবী ডমিনেট করে। এক জায়গায় গিয়ে দেখলাম, কর্নেল ইউনিভার্সিটি সম্ভবত, গিয়ে দেখলাম কোনার মধ্যে একটা আমেরিকার 7 জন প্রেসিডেন্ট হয়েছে এক ইউনিভার্সিটির থেকে। আমেরিকাতে যত লোক প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে 7 জনের ছবি টাঙানো আছে। এত সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এ হয়েছে এক বিশ্ববিদ্যালয় থেকে, কর্নেল। এইটার পিছনে আমি যেটা বুঝি, ফার্স্ট সমস্যাটা যেটা আমাদের মানুষ পড়ে যায়, এটা হলো জিআরইতে। এই জিআরই গেট ওপেন করতে না পারলে স্কলারশিপ পাওয়া যায় না। আর জিআরইতে ভালো স্কোর না হলে সব জায়গায় একটা প্রবলেমেটিক, কারণ স্কলারশিপ ছাড়া এটি নিজের পয়সা দিয়ে পড়ার মতো ইটস ভেরি ডিফিকাল্ট। স্কলারশিপ ইজ দি অনলি রুট। এই জন্য আমার মনে হয় যারা তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বড় ভাইরা, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, লিডিং টু পিএইচডি করেছে, পোস্ট ডক করেছে, এরকম অনেক বাংলাদেশি মানুষ ইউরোপ আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ গড়ে তোলা যায়, তোমরা গড়ে তুলতে পারো। আর জিআরইর ক্ষেত্রে এই পরীক্ষাটা একটু টাফ। আমি একবার জিআরই দেওয়ার জন্য নিয়ত করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমিও পারিনি। সুতরাং আমি মনে করি দিস ইজ টাফ। এটার মধ্যে সায়েন্স, ম্যাথমেটিক্স, অনেক কঠিন অ্যানালাইসিস করতে হয়। এইটা ভালো করে না জানলে মুশকিল। এই প্রস্তুতিটা মনে হয় শুরু থেকে নেওয়া যেতে পারে, কারণ জিআরই ইজ এ ডিফারেন্ট ডাইমেনশন। এই পরীক্ষাটা একটু ডিফারেন্ট টাইপ। এটি যদি হয়, আর বাংলাদেশের মানুষ যারা বিদেশে বসবাস করে তাদের সঙ্গে একটা ভালো কোলাবোরেশন যদি ম্যানেজ করতে পারো, তাহলে রিকমেন্ডেশনটা গুড। ভালো প্রফেসরের রিকমেন্ডেশন না পাইলে ভালো জায়গায় অ্যাডমিশন পাওয়া যায় না। ভালো প্রফেসর লাগে যাদের অধীনে অনেক রিসার্চ হয়, অনেক ফেলো থাকে, অনেক টিচার স্টুডেন্টদেরকে তারা নিজেরাই টিএশিপ দেয়, টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ দেয়। এগুলো যদি কমিউনিকেশনটা রাখা যায়, দ্যাট উড বি গুড। আলটিমেটলি কোয়ালিফাইড হলে তোমাকে ডাইকে নিবে, এত বেশি কিছু করতে হবে না। আচ্ছা, এটা একটু আমি একটু অ্যাড করি। এই 40 জনের ভিতরে কাকে বাছাই করবে, তাকে দেখতে হবে এর মধ্যে কে 4-5টা ল্যাঙ্গুয়েজ জানে, খুঁজে বের করতে হবে। কার ক্রাইসিস ম্যানেজমেন্ট ভালো আছে, এটা খুঁজে বের করতে হবে। কার ইন্টারন্যাশনাল ট্রেনিং আছে 10টা 20টা, এটা বের করতে হবে। কার পুরা মন্ত্রী, সকল মন্ত্রীকে চালানোর ক্যাপাসিটি আছে, তাকে খুঁজে বের করতে হবে। তাহলে বিষয়টা শেষ পর্যন্ত গুরুত্ব পায় কার ক্যাপাসিটি কেমন। এরপরে যেমন ধরো ফ্রান্সে যাবা, বাংলাদেশ সরকারের পক্ষে ফ্রান্সে ডেলিগেশন যাবে, 2 জন মন্ত্রী যাবে, 3 জন সচিব যাবে, $1 লাখ কোটি চুক্তি হবে। বাংলাদেশের পক্ষ থেকে তুমি অর্থ সচিব গেলা, তাহলে অর্থ সচিব এই চুক্তিটা, ল্যাঙ্গুয়েজটা পলিটিশিয়ান এত বেশি জানে না, পলিটিশিয়ান এ ব্যাপারে বেশি অ্যাওয়ার না। তোমাকে লিড করতে হবে। তোমাকে যদি লিড করতে হয়, তুমি যদি তাদের ল্যাঙ্গুয়েজ না জানো, কালচার না জানো, ফ্রি হইতে না পারো, ফ্রেন্ডশিপ বিল্ড আপ করতে না পারো, তাহলে $1 লক্ষ কোটি তোমাকে তারা দিবে না। আমরা এই কথা এই জন্য বলছি, এখন এই ক্রাইসিস দেখা যাচ্ছে, বাংলাদেশের পক্ষে যারা নেগোশিয়েট করে, এই নেগোশিয়েটর ভালো না হলে শেষ পর্যন্ত কান্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। তো এখনই টাইম এই ক্যাপাসিটিগুলো অর্জন করার, করলে 40 বছর 30 বছর পরে দেশকে সার্ভ করার অপরচুনিটি আসবে, আসতেই হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আশা করি উত্তর পেয়েছেন আপনারা। এটার উত্তর আশা করি শিশির মনির ভাই দিবেন। ছাত্র শিবির কেরিয়ার নিয়ে কি কি কাজ করে বা করছে, এবং এর পাশাপাশি ছাত্র শিবিরের সাথে যুক্ত হলে কেরিয়ার গঠনে কোনো সমস্যা আসতে পারে কিনা, কোনো বাধা আসতে পারে কিনা, আমরা চলে যাব শিশির মনির ভাইয়ের কাছে। কি উত্তর দিব এটার?
তবে আমার কাছে মনে হয় ছাত্র শিবির ক্যারিয়ারের চাইতেও সাইকেলের দিকে বেশি মনোযোগী। মানে ক্যারিয়ারটা তো হলো সকল কিছুর বিবেচনায়, ক্যারিয়ারটাকে তো শুধুমাত্র একটা চাকরি দিয়ে বিবেচনা করলে কাজ হবে না। এটা ইট অ্যাটাচ উইথ হিউম্যান লাইফ অ্যান্ড ডিগনিটি অ্যান্ড প্রেস্টিজ। শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, ধরো তুমি কোনো কারণে একজন হাইকোর্টের বিচারপতি হয়ে গেলা, বাংলাদেশের প্রধান বিচারপতি হয়ে গেলা, তারপরে কি 67 ইয়ার্স হয়ে গেল, তারপর তো রিটায়ারমেন্ট, এরপরে কি? তো ছাত্র শিবির যখন ক্যারিয়ারের কথা বলে তখন এটা শুধুমাত্র একটা জব কিংবা একটা সার্ভিসের নাম না, এটা হলো ইট অ্যাটাচেস দ্য লাইফ ইন ইটস এন্টায়ারিটি। এখানেই মনে হয় এক্সেপশনটা। তো লাইফ যদি ইন ইটস এন্টায়ারিটি হয় তাহলে জব একটা পার্ট, জব ইজ নট দ্য হোল পার্ট। কিংবা আমি যে কাজটা করি এটাই একমাত্র পার্ট না। আমি যেটা দেখেছি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হয়ে, যে এই যে একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ বিল্ড আপ করা, এই ব্যাপারে দে আর ভেরি সিরিয়াস। এবং আজকে যে আমি যে জায়গায়, আমার বয়সে বাংলাদেশে কয়জন সিনিয়র অ্যাডভোকেট আছে জানি না আমি ঠিক, আমাদের ভেরি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হবে। বা দি এক্সট্রা অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কোয়ালিফিকেশনস যেগুলো শিবিরের কর্মকাণ্ড করতে গিয়ে আমার মধ্যে ডেভেলপ করেছে, আমি দেখছি এগুলোই এখন ইমপ্লিমেন্ট করতে গিয়ে দিস ওয়ার ভেরি রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস। তো এই রিকোয়ার্ড কোয়ালিফিকেশন যখন আমি অ্যাপ্লাই করছি তখন আমার কাছে এটা নোন, অনেকের কাছে এটা আননোন। যাদের কাছে আননোন তারা এই দৌড়ের মধ্যে টিকে না। আমরাও পড়ি, তারাও পড়ে, আমরাও আর্গুমেন্ট করি, তারাও আর্গুমেন্ট করে, আমরাও পড়াশোনা করি, তারাও পড়াশোনা করে, আমরাও মামলা করি, তারাও মামলা করে। পার্থক্য কী হলো? পার্থক্য হলো এটা যে আমরা মামলা করার জন্য একটা অর্গানাইজডভাবে যে ছাত্র জীবন থেকে যেভাবে প্রস্তুতি নিয়েছি, অনেকেই গিয়ে দেখি এই কাজটা আর এইভাবে পারে না, না পারার কারণে একটু পিছিয়ে যায়। ফলে ছাত্র শিবিরের অ্যাপ্রোচটা নট অনলি টু এ পার্টিকুলার জব, ইট অ্যাটাচেস উইথ দি লাইফ ইন ইটস এন্টায়ারিটি। আসলে তো তাই হওয়া উচিত। আমি যেটা বিবেচনা করি, জীবনকে শুধুমাত্র একটা চাকরির দৃষ্টিতে দেখলে তো এটা আন্ডারমাইনিং দ্য লাইফ হবে, কিংবা একটা জবের দৃষ্টিতে দেখলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে তো কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক শিক্ষক আছেন যাদের ক্লাসে গেলে পরে ছাত্ররা পিছনে বসে একজন আরেকজনের সাথে গল্প করে, একটা কথাও শোনেন। আছেন এরকম? আবার উল্টাও আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম প্রফেসর আছেন যাদের লেকচার 3 ঘন্টা 4 ঘন্টা শুনলে পরেও মনে হয় 20 মিনিট মনে হয় পার হইল। আছে তো এরকম, পাও নাই? তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আমরা লাইফকে শুধুমাত্র একটা পার্টিকুলার ডেজিগনেশনের ভিত্তিতে যদি বিবেচনা করি, দ্যাট উইল বি রং। লাইফ ইন ইটস এন্টায়ারিটি। আমি তো এরকমও দেখেছি অনেক ডেজিগনেশন আছে, দেশে বিদেশে লেখাপড়া করেছে, অনেক ব্যারিস্টার, অনেক, কিন্তু যখন একটা প্রবলেম সলভ করতে দেওয়া হয় তখন প্রবলেমটাকে সঠিকভাবে সলভ করতে পারে না, কারণ ডেজিগনেশন আর বাস্তবে কাজটা করার মধ্যে রাত আর দিনের একটা তফাৎ আছে। যেমন ধরো তুমি ডাক্তার, যতই আমি বইপত্র পড়ি না কেন, অ্যানাটমি, ফিজিওলজি পড়তে পড়তে মাথা খারাপ, এইবার দেওয়া হয়েছে তোমার অপারেশন করতে, এবার বারবার বই খুলে কোন দিকে ছুরি চালাবে আর কোন দিকে ছুরি চালাবে না। এই ডাক্তার কি সঠিক অপারেশন করতে পারবে? নো। বা বই খুলতে বই বলা আছে যে এবার ডাইনে যান, এবার বামে যান, এবার দাঁড়ায় থাকেন, এবার কাইটেন না, ততক্ষণ রুগী মরে যাবে। ফলে এগুলো ডেভেলপ করে প্র্যাকটিসের মধ্য থেকে শিবিরের এই যে একটা অ্যাপ্রোচ টু ডেভেলপ এ হিউম্যান বিং ইন ইটস এন্টায়ারিটি, নট বিং কনফাইন্ড অনলি টু এ পার্টিকুলার জব অর অ্যাক্ট, এটাকে আমি মনে করি ইউনিক। দিস পার্ট ইজ ইউনিক। আদারওয়াইজ আমার মতো লয়ার, স্যারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষক আছেন, বাংলাদেশের লয়ার আছে প্রায় 35,000। তো 35,000 লয়ার আছে, হাজার হাজার শিক্ষক আছে, তাহলে শিবিরের এখানে ইম্পোর্টটা কি? শিবিরের ইম্পোর্টটা হলো এই কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করার ক্ষেত্রে যে প্রশিক্ষণগুলো থাকে, যে ধরনের টিচিং থাকে, লার্নিং থাকে, ডিসকাশন থাকে, এইটা একটু, এই ডিসকাশনটা ইউনিক। এবং আমি মনে করি দিস ইজ শিবিরের সঙ্গে কর্মকাণ্ডে যুক্ত থাকলে ওই অ্যাপ্রোচটা ডেভেলপ করবে।
এটাই হলো শিবিরের বাড়তি অ্যাডভান্টেজ। আদারওয়াইজ তুমি ইউনিভার্সিটির শিক্ষক হবা, আমিও শিক্ষক হব, তুমিও আইনজীবী হবা, আমিও আইনজীবী হব, বাড়তি কী হবে? বাড়তি হবে লাইফ সম্পর্কে দৃষ্টিভঙ্গি। আরেকটা জিনিস আমি এখানে দেখতে, আমার কথাটা লম্বা হচ্ছে, আরেকটা জিনিস আমি একটা জিনিস তোমাকে বলি, এটা আমি দাবি নিয়ে বলছি। ছাত্র শিবিরের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যে এক স্বচ্ছ জবাবদিহিতামূলক পদ্ধতি ডেভেলপ করে, ছাত্র শিবির শেষ হয়ে যাওয়ার পরে সারা জীবন এই স্বচ্ছতা মাথার মধ্যে থেকে যায়। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের দায়িত্বে ছিলাম, তখন বেশ কিছু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম। তা আমি নিজেরে হাসতাম যে আমি 4th ইয়ারে পড়ি। আমি যখন সভাপতি ছিলাম তখন আমি 4th ইয়ারে পড়ি। তো সকালবেলা এসে আমাকে বলল এটা চেকে স্বাক্ষর দিতে হবে। চেকের ভিতরে গিয়ে দেখি অনেক টাকার পরিমাণ। তা আমি নিজে নিজে একটু ভয় পেলাম যে এত টাকার মধ্যে আমি স্বাক্ষর দিব, এই টাকা কী হবে? এটা স্বাক্ষর দেওয়াটা কি ঠিক হচ্ছে? আমার মতো 4th বছর পড়ার একজন ছাত্র, আমার স্বাক্ষরে এত টাকা উঠবে, এটা তো আমার কাছে সারপ্রাইজিং। এই স্বাক্ষর দিয়ে যে টাকাটা উঠলো, এই টাকাটা যে পদ্ধতিতে খরচ হলো, এটা এমন এক ট্রান্সপারেন্ট মেকানিজম, যে মেকানিজমের মধ্যে সভাপতি হও আর সেক্রেটারি হও, কারো পক্ষে 1 টাকা তসরুফ করার কোনো ব্যবস্থা এর ভিতরে নাই। যেহেতু নাই, এখন আমরা যখন প্রফেশনে গেছি, কেউ তসরুফ করলে মাথার মধ্যে ক্লিক করে। যখন পেশায় গেছি, গিয়ে দেখি অমুক অফিসারের টাকা পয়সা চোখের সামনে নিয়ে খপ করে ধরে, এই তুমি এটা কেন করলা? অ্যাটিটিউডটা বিল্ড আপ হয়েছে শিবির থেকে। শিবিরে 1 টাকাও যদি কেউ তসরুফ করতো, তাকে অনেকটা তোমার ডিটেনশন সেন্টারে নিয়ে জবাব দিতে হইতো। এই 1 টাকা কই গেল তার জবাব দাও। আমাদের মধ্যে অ্যাটিটিউড রয়ে গেছে। চোখের সামনে দেখি মানুষ করাপশনে যুক্ত হয়ে যায়, আমরা তো কোনোদিন এটা অ্যালাউ করতে পারি না, নেভার, কখনোই না। 1 টাকাও এদিক সেদিক হলে মনে হয় এখনই তাকে সকস করি, জবাব দাও, কোথায় টাকা রাখছো বলো, সরকারি টাকা তুমি সরাইলা কেন, তাড়াতাড়ি জবাব দাও, জবাব দিতে না পারলে সাসপেন্ড হয়ে যাও। এই অ্যাপ্রোচটা শিবিরের মধ্য থেকে ইনহারেন্টলি বিল্ড আপ হয়। আমরা মনে হয় আমরা যারা অতীতে শিবির করেছি সকলেই আমরা এই অ্যাটিটিউডের মাধ্যমে বেনিফিট পাই। এই বেনিফিটটা সাংঘাতিক, ওইটা পরিবারেও পাওয়া যায়, রাষ্ট্র চালাইতেও পাওয়া যায়। তো সকলেই ভালো থাকবে। একটু অ্যাড করি না? জি, একজন প্রশ্ন করেছেন যে ছাত্র জীবনে বিয়ে করার ব্যাপারে বাস্তবিক জায়গা থেকে উপদেশ প্রদান করবেন। এটা উন্মুক্ত প্রশ্ন, সকল প্যানেল মেম্বার এটার উত্তর দিতে পারবেন। খুব পপুলার প্রশ্ন মনে হচ্ছে, এটা যারা করছে দে আর ভেরি গুড, এবং তাড়াতাড়ি যাদের যাদের সুযোগ আছে সবাই বিয়ে করে ফেলো, আর কি বলবো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে আছে যারা ইতোমধ্যে কাপল আছে, আই নো অ্যাটলিস্ট। এবং তোমাদের এবার ডাকসুতে যারা ইলেক্টেড হয়েছে তার মধ্যেও কাপল আছে না? তাহলে বোঝা গেল ডাকসুর নির্বাচনে যারা আমাদের নেতৃত্বের পর্যায়ে আসছে তারাও একই পথের পথিক।